যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো। আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে গণেশ বাবু, দেশ ছেড়ে পালাবেন না। এই বড় বড় কথা না, পুলিশটাকে সাইডে রাখুন, তারপর বলুন যে এসআইআর হওয়ার পর গোটা তৃণমূল দলটা গর্তে ঢুকে যাবে আর তার সাথে পিসি ভাইপোও গর্তে ঢুকে যাবে। তো তৃণমূলের সমস্যা তো রয়েছেই, মানে এই অনুপ্রবেশ শিল্পটাকে এখন বৃহৎ শিল্পে পরিণত করেছে। তৃণমূলের সব ভোট হচ্ছে অনুপ্রবেশকারী, জিহাদি, জামাতি, মৌলবাদী, ডেড ভোটার, শিফটেড ভোটার, এই হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক। তো তৃণমূলের সমস্যা তো রয়েছে। ভবানীপুর আমার নিজের বিধানসভা কেন্দ্র, ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদের চ্যানেলকে দায়িত্ব নিয়ে বলছি, শহর কলকাতার 11টি বিধানসভার মধ্যে যে আসনটিতে সর্বোচ্চ ব্যবধানে তৃণমূল হারতে চলেছে সেই আসনটির নাম হচ্ছে ভবানীপুর কেন্দ্র। প্রথমেই জানাই দাদা, নজর বাংলা অফিসিয়ালে তোমাকে স্বাগত। এসআইআর আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচনী আধিকারিককে বলছেন খুঁড়ে নিয়ে আসবো, এ হেন মন্তব্য। বলছি দেশের আইন ব্যবস্থা কি এখনো চুপ কেন? না, সেটা তো আমাদেরও প্রশ্ন যে দেশের আইন ব্যবস্থা কি করছে। আমরা জানি যে ওনার পিসির রাজত্বে উনি রয়েছেন, পুলিশ নিয়ে উনি ঘুরছেন, দুপাশে পুলিশ, বাড়ি থেকে বেরোলে 1000টা পুলিশ যদি রাস্তায় না দাঁড়িয়ে থাকে, উনি এত ভীতু, এত কাপুরুষ যে পুলিশ ছাড়া উনি এক পা চলতে পারেন না। তো যাই হোক, তা উনি এত কথা বলছেন, মানে তুই তোকারি করছেন, সাংবিধানিক বিভিন্ন সংস্থা, সাংবিধানিক বিভিন্ন পদে আসীন ব্যক্তিকে এইভাবে অশ্রাব্য ভাষায় কার্যত মানে থ্রেট দিচ্ছেন, কার্যত একটা থ্রেট কালচার, যেটা তৃণমূলের একটা বলা যেতে পারে, কি বলবো, মানে তৃণমূল কংগ্রেসের সম্পর্কে বিশেষণ দিতে গেলে মুখে যে ধরনের ভাষা চলে আসে তা মানে ভদ্র সমাজে ব্যবহার করা যায় না। তো যাই হোক, তৃণমূল কংগ্রেসের এই সংস্কৃতির বিরুদ্ধে কতদিন চুপ থাকবে ভারতবর্ষের আইন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা? ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের যে হাইকোর্ট রয়েছে, এই রকম একটা কয়লা চোর বড় বড় কথা বলবে, কলার তুলে কথা বলবে, দেশের সাংবিধানিক পদে আসীন ব্যক্তিকে থ্রেট দেবে বিভিন্নভাবে। কবর মানে কি? খুঁড়ে বের করা মানে কি? কোথায় পাঠাতে চান আপনারা? কি করতে চান আপনারা? এই বড় বড় কথা না, পুলিশটাকে সাইডে রাখুন, তারপর বলুন। ওরকম মানে পিসির আঁচল ধরে রাজনীতিতে বাইল্যাটারাল এন্ট্রি নিয়ে বড় বড় ডায়লগ আপনার মুখে শোভা পায় না। মানুষ জানে যে এসআইআর হওয়ার পর গোটা তৃণমূল দলটা গর্তে ঢুকে যাবে আর তার সাথে পিসি ভাইপোও গর্তে ঢুকে যাবে। দাদা একদম জানতে চাইবো, মুখ্য নির্বাচনী আধিকারিককে যদি এরকম মন্তব্য শুনতে হয়, বাড়ি বাড়ি গিয়ে কি বিএলওরা কি সঠিক তথ্য কালেক্ট করতে পারবে, বা এগুলো নিয়ে কি এসআইআর প্রসেস করতে তো রয়েছেই? এই আশঙ্কা তো আমাদের রয়েছেই। যদি রাজ্যের শাসক দল এইভাবে একটা ভয়ের বাতাবরণ, একটা মানে একটা এমন আতঙ্কের বাতাবরণ রেখে দিয়েছে, যেখানে একটি সাংবিধানিক প্রক্রিয়া, সংবিধান স্বীকৃত প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে নিয়ে এত অপপ্রচার, এত মিথ্যাচার, এত কুৎসা যেভাবে নোংরামি করছে তৃণমূল কংগ্রেস এবং তার দলবল, তো আমাদের তো আশঙ্কা রয়েছেই যে এই এমতাবস্থায় মানে বিএলও বা হচ্ছে বিরোধী দলের বিভিন্ন বিএলএ, বিশেষত বিজেপির বিএলএ যারা কর্মীরা বেরোবেন, তাদের নিরাপত্তা কে দেবে? নির্বাচন কমিশনকে এটা সুনিশ্চিত করতে হবে। সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে এই যাবতীয় এসআইআর প্রক্রিয়া হচ্ছে, সুপ্রিম কোর্টকে নজরদারিতে রাখতে হবে। আমার তো মনে হয় সুপ্রিম কোর্টের সুমোটো কগনিজেন্স নিয়ে মমতা ব্যানার্জির হাত থেকে পুলিশ মন্ত্রকটা সরিয়ে নেওয়া উচিত। মমতা ব্যানার্জিকে অবিলম্বে, যতদিন এসআইআর প্রক্রিয়া চলবে, মমতা ব্যানার্জি রাজ্যের পুলিশ মন্ত্রী থাকবেন না, এটা সুনিশ্চিত করুক দেশের মহামান্য সুপ্রিম কোর্ট। আমার আবেদন রয়েছে, না হলে এসআইআর প্রক্রিয়া রক্তাক্ত হবে। তৃণমূল কংগ্রেসের যে শরীরী ভাষা তা প্রমাণ করে দিচ্ছে এসআইআর প্রক্রিয়ায় হলে বাংলায় রক্ত ঝরা অবশ্যম্ভাবী। দাদা এই এসআইআর প্রসঙ্গে একজন ব্যক্তি, প্রদীপ কর নামের 57 বছর বয়সী, তিনি মৃত্যু বা সুসাইড করেছেন, এমনটাই তথ্য তৃণমূলের তরফ থেকে পাওয়া যাচ্ছে। কিন্তু যে তথ্য সবার সামনে উঠে আসছে যে ওই ব্যক্তির ভাগ্নি নিজে বলছেন যে মামার নাকি হাতে আঙুলি ছিল না। কি বলবে এই প্রসঙ্গে? দুটো বিন্দু আছে। 1 নম্বর বিন্দু হচ্ছে যে হাতে আঙ্গুল ছিল না থেকে শুরু করে, তার থেকেও বড় কথা, যার নাম 2002-এর ভোটার তালিকায় রয়েছে এবং 2025-এরও রয়েছে, তাকে তো কোনো নথি দেখানোর জায়গা ছিল না। মানে আপনাদেরও যাদের নাম 2002-এর তালিকায় রয়েছে তাদের কারোর কোনো নথি দেখাতে হবে না। ফরগেট অ্যাবাউট 11টা নথি, কিচ্ছু নথি লাগবে না আপনাদের। এটা জানা সত্ত্বেও
কেউ আত্মহত্যার পথে গেল কেন? যদি আত্মহত্যাটা এই কারণেই হয়, তাহলে এই মৃত্যুর জন্য দায়ী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা উচিত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই আতঙ্কের জন্ম দিয়েছে যে এসআইআর মানেই এনআরসি। বিহারে এসআইআর হয়েছে, কজন মানুষকে এনআরসিতে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্যান্য জায়গায়? কজন মানুষকে? বা এই ধরুন 12টা রাজ্যে এসআইআর ঘোষণা হয়েছে। কোথায় কোন দলের শাসক দল বা বিরোধী দল কোথায় এরকম আতঙ্কের পরিবেশ তৈরি করেছে আপনি বলুন? বিজেপি বিরোধী তো মানে দল সারা ভারতবর্ষে রয়েছে, তামিলনাড়ুতে রয়েছে, কেরলে রয়েছে, সেখানে তো বিজেপি বিরোধী সরকার। তাদের মুখ্যমন্ত্রীকে এই আতঙ্ক তৈরি করেছে কি? তৈরি করেনি। তাহলে এই আমাদের রাজ্যের মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী তার মুসলমান মৌলবাদী ভোট ব্যাংকে বাঁচানোর জন্য, সাদরাডির মতো জঙ্গিদের বাঁচানোর জন্য, আমরা দেখেছি বিভাস সর্দার তৃণমূলের এমএলএ, তার বউ দুটো ভোটার কার্ড নিয়ে বসে রয়েছে। এই সমস্ত ভোটারগুলোকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি আজকে বাঙালিকে যেভাবে ভুল বোঝাচ্ছে, বাঙালির মনে যেভাবে আতঙ্ক তৈরি করে দিচ্ছে, এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা উচিত। অবিলম্বে প্রদীপ করের আত্মহত্যায় প্ররোচনার দায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হোক। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রমাগত মানুষকে ভয় দেখিয়েছে, এসআইআর হলে নাগরিকত্ব চলে যাবে, এসআইআর হলে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। কোথাও কিচ্ছু হচ্ছে না। এর আগেও এসআইআর হয়েছে 2002 সালে, তখনও প্রায় 28 লক্ষ নাম বাতিল হয়েছিল। একটা কোথাও কোনো জায়গায় কাউকে বাংলাদেশে পাঠানোর এনআরসি হয়নি। এবং এই পশ্চিমবঙ্গেও আমরা অতীতেও 12 বার এসআইআর হয়েছে, গোটা দেশ জুড়ে এসআইআর হয়েছে। কাকে পাঠানো হচ্ছে? মুখ্যমন্ত্রী এই মানুষের জীবন নিয়ে, লাশ নিয়ে মিথ্যা এই যে খেলা, এই খেলাটা বন্ধ করুক। দাদা, 2005 সালে এই মুখ্যমন্ত্রীকে এই অনুপ্রবেশ নিয়ে কাগজ ছুঁতে দেখা গেছিল। আজ 20 বছর বাদে সেই অনুপ্রবেশ নিয়ে যখন প্রশ্ন উঠছে, তার এত সমস্যা হচ্ছে কেন? 2005 সালে তো এই অনুপ্রবেশকারীরা সিপিএম এর ভোট ব্যাংক ছিল। এখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে এই অনুপ্রবেশকারীদেরকে, মানে এই অনুপ্রবেশ শিল্পটাকে, যেটা সিপিএম আমলে কুটির শিল্প ছিল, সেটাকে এখন বৃহৎ শিল্পে পরিণত করেছে। সিপিএমের তাও ভদ্রলোক পাড়ায় কিছু ভোট ছিল, তৃণমূলের তো ভদ্রলোকের মধ্যে কোনো ভোট নেই। তৃণমূলের সব ভোট হচ্ছে অনুপ্রবেশকারী, জিহাদি, জামাতি, মৌলবাদী, ডেড ভোটার, শিফটেড ভোটার, এই হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক। তো তৃণমূলের সমস্যা তো রয়েছেই। আপনি যদি মৃত ভোটার বাদ দেন, বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার বাদ দেন, এইগুলোর পর দেখবেন যে ভোটটা রয়েছে সেটা তৃণমূল কংগ্রেসকে নোটার সাথে লড়তে হবে। আমি বলছি তো, এসআইআর এর পর পশ্চিমবঙ্গে বিজেপি থাকবে, সিপিএম থাকবে, কংগ্রেস থাকবে, এসইউসিআই থাকবে, তৃণমূল বলে কোনো দল থাকবে না। তৃণমূল দলটাই উঠে যাবে, কারণ তৃণমূলের পুরো ভোট ব্যাংকটাই হচ্ছে ভুয়ো ভুতুরে ভোট ব্যাংক। একদম আমার শেষ প্রশ্ন দাদা, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছিল তারই বিধানসভায়, অর্থাৎ ভবানীপুরে বহিরাগত দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। বলছি, একটা বিধানসভা নিয়ে মুখ্যমন্ত্রী এত সমস্যা কেন? রাজ্যের প্রত্যেকটা বিধানসভা তাহলে কি বলবে? না, মুখ্যমন্ত্রীর সমস্যা হচ্ছে উনি তো দাঁত নামে যে মিথ্যা কথা বলা শুরু করেন সকালবেলা থেকে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ওনার ওই দাঁত নামাজা হলুদ দাঁত দিয়ে উনি একটা সঠিক কথা বলে দিয়েছেন। আমরা তো ভবানীপুরে অলরেডি মানে এসআইআর ঘোষণার সাথে সাথেই একটা ভুয়ো ভোটার ধরে ফেলেছি এবং বহিরাগত ভোটার ধরে ফেলেছি। পিকে প্রশান্ত কিশোর, ওই আইপ্যাকের মালিক কার্যত, যার বুদ্ধিতে, যার এই সমস্ত কুপরামর্শে 2021 সালের নির্বাচনী বৈতরণী ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার দিয়ে পার করে গেছিল কোনো ক্রমে তৃণমূল। তো সঠিক কথা, মানে ভবানীপুর বিধানসভায় আমি আবারও আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ভবানীপুর বিধানসভায় প্রচুর বহিরাগত ভোটার রয়েছে। আপনি চলে যান ওই খিদিরপুর, ওই সমস্ত যে 77 নম্বর ওয়ার্ড, তারপর 82 নম্বর ববি হাকিমের ওয়ার্ড, ওখানে আপনি প্রচুর বাংলাদেশি ভোটার পাবেন, পাকিস্তানি ভোটার পাবেন, এরকম প্রচুর ভোটার পাবেন। এসআইআর হওয়ার পর দেখবেন ওখান থেকে 40 থেকে 50 হাজার এরকম ভুয়ো ভোটার বাদ যাচ্ছে। এবং তারপর আমি আপনাদের চ্যানেলকে দায়িত্ব নিয়ে বলছি, শহর কলকাতার 11টি বিধানসভার মধ্যে যে আসনটিতে সর্বোচ্চ ব্যবধানে তৃণমূল হারতে চলেছে, সেই আসনটির নাম হচ্ছে ভবানীপুর কেন্দ্র। ভবানীপুরের সবচেয়ে বড় মার্জিনে তৃণমূল হারবে। এবং এটা জেনেই এসআইআর ঘোষণা যেদিন হয়েছে, মুখ্যমন্ত্রী সেদিন আগাম ইস্তফাপত্র দিয়ে রেখেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন বিধায়ক হিসেবে উনি আগাম মানে ইস্তফাপত্র সই করে নিয়েছেন। এবং আমি তো খবর শুনছি উনি মনোজ পন্ত, রাজীব কুমার এদেরকে বলে রেখেছেন যে মার্চ এপ্রিল মাস থেকে যেন আমার প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশনের ব্যবস্থাটা ঠিকঠাক করে দেখে নিও। ওনার পেনশনে হয়ে গেছে, পেনশনের জন্য নাম লিখিয়ে নিয়েছে তৃণমূল নেত্রী। সুতরাং আমি আবারও বলছি, এসআইআর হচ্ছে ভোটার লিস্ট স্বচ্ছ এবং নির্ভুল করার একটি প্রক্রিয়া।
কোনো বৈধ ভারতীয় নাগরিকের নাম এই এসআইআর এর মাধ্যমে বাদ যাবে না। হ্যাঁ, যারা অবৈধ, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী, কোনো শরণার্থী নয়, অনুপ্রবেশকারী এবং ডেড ভোটার, তাদের নাম বাদ যাবেই তৃণমূলের বাবার ক্ষমতা নিয়ে আটকানোর।